আমি এই সেনাবাহিনীকে আর বিশ্বাস করতে চাই না এবং এই সেনাবাহিনীর প্রতি আমার কোনো আস্থা আমার নাই। জনাব সাইফুল আমিন, আপনার কাছে কি মনে হয় সত্যি সত্যি ডক্টর ইউনূস এই দেশ বিক্রির এই চুক্তি করবে? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, সত্যি সত্যি কি বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে দেয়া হবে? প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দেয়, সেটা হলো যে সত্যি সত্যি দেশ বিক্রি করবে কিনা সেটা তো আপনার আমেরিকান সোর্স গুলি তো বলছে, আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউশন, তাদের ডিফেন্স ইনস্টিটিউশন, ইউএস আর্মি ইজ অলরেডি ডিপ্লয়েড ইন শিলখালি করিডোর, অ্যাট শেটখালি করিডোর। ওখানে কিন্তু ইউএস আর্মি ওখানে লজিস্টিক সাপোর্টের নামে অলরেডি তারা সাপ্লাই পাঠাচ্ছে। এবং আপনি কি জানেন কিনা সেটা হলো লজিস্টিক সাপোর্টের নামে কিন্তু 4 জন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা কিন্তু আমেরিকান অফিসার কিন্তু বাংলাদেশ ঘুরে গেছে বলা হচ্ছে, কিন্তু এখন এটা শোনা যাচ্ছে যে তারা কিন্তু যায়নি, তারা কিন্তু আছে। কারণ বেশ কিছুদিন আগে কক্সবাজার এলাকায় হঠাৎ করে আমেরিকানদেরকে একটা খুব সুন্দর একটা বড় খুবই দামি একটা মাইক্রোবাসে দেখা গেছে, এবং সেটা কিন্তু স্থানীয় লোকজন ছবি তুলে পাঠাচ্ছে যে আমেরিকানরা এখানে ঘোরাঘুরি করছে, মানে ওই কক্সবাজার এলাকায়, কক্সবাজারের ওই এলাকায়, মানে আপনি বলছি না যে সমুদ্র সৈকতে গেছে তা না, ওই এলাকাতে তাদেরকে ছবি তুলে তারা পাঠাচ্ছে। আমেরিকান সোর্স গুলো বলছে অলরেডি তাদের লজিস্টিক সাপোর্টের জন্য তারা অলরেডি মানে আরাকান আর্মি লজিস্টিক সাপোর্টের জন্য তারা অলরেডি শিলখালিতে অবস্থান করছে। সো আপনি দেশ বিক্রি করে দিবে কিনা, বিক্রি হবে কিনা, বিক্রি করে এটা আমি জানি না, তবে ইউএস ফুটপ্রিন্ট ইজ অলরেডি ইন আওয়ার কি বলে সয়েল। এটা হলো আমার ইয়ে করতে পারে এই ব্যাপারে। আর টুঙ্গিপাড়ার ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি, এখন যে কোনো কিছুই বাংলাদেশে হতে পারে, আমি আর অবিশ্বাস করি না। যখন যে দেশের ধরেন সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিল 5ই আগস্ট যে সে দেশবাসীকে দেখে রাখবে, আইন শৃঙ্খলা দেখবে, এখন আর সবাই নিরাপদ থাকবে, আপনারা আমার উপর আস্থা রাখেন, তার উপর আস্থা রাখতে বলছে, সবাই আস্থা রাখছে, কিন্তু উনি কি আস্থা রক্ষা করতে পারছেন? তারপর আমাদের এই সেনাবাহিনী দেশপ্রেমিক বলতে বলতে চামড়া উঠে গেল, আমাদের জিব্বার চামড়া চলে যায়, মানে আল্লাহ জিব্বা আছে না, যেটা দিয়ে শব্দ বেরোয়, ওইটাও আমাদের বোধহয় ক্ষয় হয়ে গেছে দেশপ্রেমিক বলতে বলতে। কিন্তু আপনি কি দেশপ্রেমের কোনো লক্ষণ খুঁজে পেয়েছেন? 5ই আগস্টের পরে সেনা সেনা ইয়ের ভিতরে কিনা যে সেনা সেনা কি ক্যান্টনমেন্টের ভেতরে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলছে, এবং সেনাবাহিনীর সদস্যরা এই ভিডিও বাইরে আসছে, যতই ডিলিট করেন না কেন, কারো না কারোর কাছে এগুলো এখনো আছে। সো এগুলো সবই ঘটেছে, কিন্তু ঘটার পরে সবাই বিশ্বাস করতে চাইছে যে না, ওয়াকারুজ্জামান একটা কথা দিয়েছে, সে কথা উনি রাখবেন, কিন্তু উনি কি গত 11 মাসে কথা রেখেছেন? শুধু ওনার তাই নয়, সেনাবাহিনী ওনার শুধু তাই নয়, আজকে সেনাবাহিনী, নেভি এবং এয়ার বিমান বাহিনী, 3 বাহিনী একযোগে তুমি কি আমি কি রাজাকার এই স্লোগান সংবলিত ভিডিও প্রকাশ করেছে, ভিডিও আপলোড করেছে তারা তাদের আর্মি পেজে, বাংলাদেশ আর্মির পেজে। তো যাই হোক, এই আপনি যখন এগুলো দেখেন তখন আর কি বিশ্বাস হয় যে সেনাবাহিনী আসলে কিছু রক্ষা করবে, যে সেনাবাহিনীর সদস্যরা এত বড় একটা এতগুলি বেশ 50-60 জনের মতো আর্মি, ওখানে যদি একটা দারোয়ানও তো ভাই তার বাড়ি রক্ষা করে, বঙ্গবন্ধুর বাড়িটার সামনে যদি ওরা দাঁড়ায় থাকতো তাহলে কি 50-60 জন বা 100 জন মগ, যেটা পরবর্তীতে 1000 জন তৈরি হয়েছে বা 1500 লোক বা 2000 লোক তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? এটা সাইকোলজিক্যাল এফেক্ট, চুরি করার জন্য, লুটপাট করার জন্য। মূল বাহিনীতে হয়তো 100-150 জন লোক ছিল যারা আক্রমণ করছে, কিন্তু বাকিরা তো লুটপাটকারী, যারা যা হামলা দিয়ে করছে, কিন্তু সেনাবাহিনী তো এটা ঠেকাতে পারতো, করে নাই তো। তারা তো ওখানে আমার মনে আছে হুইসেল দিতে দিতে তারা ওই বাড়ির সামনে থেকে ভেঙে গেছে। তো যে সেনাবাহিনী এটা করে, সেই সেনাবাহিনী টুঙ্গিপাড়া রক্ষা করবে, এটা আমার বিশ্বাস হয় না। তো আপনারা যদি বিশ্বাস রাখতে চান এটা ভালো, আমি আপনাদের এই পজিটিভ স্পিরিটকে সম্মান করব, কিন্তু আমার বিশ্বাস হয় না যে যদি সত্যি কোনো মব নিয়ে যায় তারা রক্ষা করবে, এটা আমি এই সেনাবাহিনীকে আর বিশ্বাস করতে চাই না, এবং এই সেনাবাহিনীর প্রতি আমার কোনো আস্থা আমার নাই। এবং আমি বলতে পারি যে এটা যাই বলুক না কেন, এখানে পাকিভূত ঢুকে পড়েছে, তা না হলে এই ভিডিও বাংলাদেশ আর্মির ইয়েতে প্রচার হতে পারে না। অনেকে আমি যখন যোগাযোগ করছি আমাকে বলা হয়েছে না, এগুলো তো আমরা রেকর্ড রেখেছি, যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা রেকর্ড রাখার জন্য প্রচার করতে হবে। ওখানে যে বিরূপ মন্তব্যগুলি হয়েছে সেগুলো ডিলিট করা হইলো কেন? বিরূপ মন্তব্যগুলো থাকতো, সব ডিলিট করা হয়েছে। বলেছে যে এটি আজকে দিনের একটা আবহ তারা তুলে ধরেছে, হ্যাঁ, তারা এটা রেকর্ড রেখেছে। এটা কোনো কথা হইতে পারে? আপনি ইউ আর প্রমোটিং সামথিং উইথ দ্যাট ভিডিও, যে রাজাকার ধ্বনিটা যেটা শুনলে গায়ের মধ্যে মানে আমার তো মনে হয় যে রাজাকার মনে হলে আমার কোনো মানুষ মনে হয় না, আমার তো পশু প্রাণী মনে হয়, কোনো একটা প্রাণী মনে হয়, হিংস্র প্রাণী মনে হয়, যেটা বর্ণনা শুনেছি ছোটবেলায়, যেসব বর্ণনা শুনেছি। তো সেইখানে সেনাবাহিনী, যেটা বাংলাদেশের সেনাবাহিনী, বিএমএ থেকে নাকি এদের রক্ত চেঞ্জ হয়, বাংলাদেশ ব্লাড হয়,
ঠিক আছে, এরা এরা আর পাকিস্তান ব্লাড নেয় না, হলো বাংলাদেশ ব্লাডের সেনাবাহিনী। সে বাংলাদেশ ব্লাডের সেনাবাহিনী বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলে, যে এটা স্বাধীনতার প্রতীক, ভেঙে ফেলে, ওখান থেকে বিড়ালের মতো চলে যায়। তো সে সেনাবাহিনী আপনার মনে হয় টুঙ্গিপাড়া রক্ষা করবে? মনে হয় না। জি। যদি টুঙ্গিপাড়াবাসী যদি রক্ষা করতে পারে আর কি, সেনাবাহিনীর প্রতি আমার কোনো আস্থা নেই। ডক্টর নবী, আমাকে যদি একটু বলতেন, যখন ধরেন গত বছর 16 জুলাই তারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিল, আর গতকাল তারা এটি উদযাপন করলো ওই একই স্লোগান দিয়ে সঙ্গে যুক্ত করলো তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। হ্যাঁ, এই মানে সরি, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাচারাও মুক্তিযোদ্ধা। এই স্লোগান আমি শুনতে পারি না, আমার কান সহ্য করতে পারে না। আপনার কেমন লেগেছিল? আপনি তো দেশের জন্য জীবন দেওয়ার জন্য গিয়েছিলেন নবী ভাই। এগুলো আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো বলতে গেলেই রক্ত গরম হয়ে যায়। আমার রিকমেন্ডেশন হবে, আমার আশা যে এত কিছুর পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় আসবে, এদের পরাজয় হবে। তখন এই যে আমার আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এদের ভিডিও রয়েছে। কালকে দেখলাম রোকেয়া হলের গেট ভেঙে ছাত্রীরা এসে স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এদের ভিডিওতে ছবি রাখা উচিত। যখন পট পরিবর্তন হবে এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। এদের কোনো সরকারি চাকরি বা কোনো চাকরি এরা বাংলাদেশে করতে পারবে না। এগুলোর একদিন করতে হবে। তা না হলে এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমরা অবিচার করব। আর এই যে সেনাবাহিনী, যারা সেনাবাহিনী ইউনিফর্ম পরে তারা এই স্লোগান দিল, সেই গত বছর জুলাই মাসে আগস্ট মাসে এই সেনাবাহিনীর ইউনিফর্ম পরা লোক আমি ভিডিওতে দেখেছি বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছে, বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়েছে। একটা পোস্টার ক্যান্টনমেন্টে না কোথায় যেন ছিল, বড় বড় পোস্টার, সেগুলো যে ভাঙলো, তারা অফিসার তো ড্রেস থাকে, র্যাঙ্ক থাকে। তো তারপরেও 1 বছরে তাদেরকে শনাক্ত করা হয় না, তাদের বিচার করা হয় না। এবং এই সেনাপ্রধান আমিন ভাই যেটা বললেন, সে বেতার ভাষণে জাতির উদ্দেশ্যে বলেছিল যে আপনাদের জানমান রক্ষা করার দায়িত্ব আমার। সে কি করলো? শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠে নাই, দেশে ত্যাগ করে নাই, তার আগেই সে জামাতে ইসলামের প্রেসিডেন্টকে কল করেছে। জামাতে ইসলাম তখনও এবং এখনো বাংলাদেশে একটা নিষিদ্ধ দল। তারা 71-এর মুক্তিযুদ্ধে আমাদেরকে সশস্ত্রভাবে বিরোধিতা করেছে, তারা যুদ্ধাপরাধীর দল। তাদের সভাপতিকে সে প্রথম কল করে ক্যান্টনমেন্টে নিয়ে তার সাথে আলাপ করেছে, পরবর্তী সরকারকেই গঠন করা হবে। তো সেই সেনাবাহিনীর থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। তারপরে এই কালকের যে সিচুয়েশন, গত বছর যে এইরকম সিচুয়েশন গত 1 বছরে বহুবার ঘটেছে। সেনাবাহিনীর কাছ থেকে জনগণ যেটা আশা করেছিল তারা করে না। যেমন এই যে এক টাকুয়া ব্যারিস্টার, আমি নামও জানি না, সে বলল ক্যান্টনমেন্ট তারা ধ্বংস করে দেবে বঙ্গবন্ধু বাড়ির মতো। তার কোর্ট মার্শাল হওয়া উচিত। কি করলো? তাকে ক্যান্টনমেন্টে ডেকে চাটা খাইয়ে বাসায় এবার পৌঁছে দিল। তারপরে এই ছাত্ররা স্লোগান দিল ওয়াকার না হাসনাত। এই স্লোগানের পরে তো হাসনাতের বিচার হওয়া উচিত। কি করলো? তাদের সাথে এখনো বিজনেস অ্যাজ ইউজুয়াল করেছে। কাজেই এই সেনাবাহিনীর প্রতি আমার কোনো, আমিন ভাইয়ের সাথে আমি একমত, আমার কোনো আস্থা নাই, কোনো কনফিডেন্স নাই। আপনারা দুজনে অভিজ্ঞ মানুষ, আপনাদের দুজনের একজনের আস্থা নাই। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হলো, এটা আমি ডিসক্লোজ করতে পারি, হেসিটেট করতেছিলাম করবো কিনা। আমি মিডিয়াতে শুনেছি বাংলাদেশের একজন এক্স আইজিপি পুলিশের, সে একটা ইন্টারভিউয়ে বলেছে, আমি নিজে শুনেছি, যে এই যে এখন যে ট্রেড অ্যাডভাইজার, কি নাম, ওই যে উপদেষ্টা, বিজনেসম্যান, ওই তো কাকিজ বিড়ি উপদেষ্টা বলে। হ্যাঁ, এই বিজনেসম্যানের নাম ধরে বলেছে, আমার আজকে নাম ভুলে যাই, আলোচনা হচ্ছিল সিআইএ এর এজেন্ট কারা কারা বাংলাদেশে। তখন বেনজির যে আইজিপি ছিল, সে বলেছে যে বাংলাদেশে সিআইএ সরাসরি কাজ করে না, বাংলাদেশে কাজ করে কিছু লোকের মাধ্যমে। একজন হলো এই যে ভদ্রলোক
আদিলুর না রহমান। না 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 না, ওই যে ট্রেড অ্যাডভাইজার, যে এই যে আমেরিকা এসে আলোচনা করতে আসলো, আমেরিকা আমিও যে নাম। আলোচনা করতেছে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ কথাটা এই জন্য চুনলাম যে তাকে আমি 6 মাস আগে বেনজির এক ইন্টারভিউ বলেছে যে সিআইএ এর এজেন্ট হলো বাংলাদেশে, কেউ চিনে না, এমন লোককে তারা সিলেক্ট করে কেউ সন্দেহ করতে পারবে না। তখন যে ইন্টারভিউ ছিল ইনসিস্ট করাতে, তখন এই ভদ্রলোক যে ট্রেডের ইনচার্জ, ট্রেড মিনিস্টার, ট্রেড অ্যাডভাইজার, এখন আমেরিকা আসছে এই নেগোসিয়েশন করার জন্য, তার নাম বলেছিল যে তার মাধ্যমে সে টাকা ডিস্ট্রিবিউট করে। যে কিভাবে কাজ করে, যে এরা এই একজনের মাধ্যমে থার্ড ফোর্থ পার্টিকে টাকা ডিস্ট্রিবিউট করে। তো তাহলে এই ইউনিট সরকারের 17-18 জন অ্যাডভাইজার, মিনিস্টার, সিনিয়র পলিসি মেকার, এরা বিদেশি সিটিজেন, 5টা দেশের সিটিজেন। ইউনুসের বিরুদ্ধে অভিযোগ সেও নাকি কয়েকটা দেশের সিটিজেন। তার মানে এই সরকারটাই তো বাংলাদেশের সরকার না, এটা বিদেশি সরকার। তারা কেন বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে? তারা তো ক্ষমতা এসেছে বাংলাদেশের স্বার্থটা বিকিয়ে দেওয়ার জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। এবং এই ভদ্রলোক যে অ্যাডভাইজার হয়েছে অনেক পরে সিআইএ এর রিকমেন্ডেশনে, এটা উনি উল্লেখ করেছে। তো এই হলো আমাদের অবস্থা। কিন্তু আমি জনগণকে আশাহীনতা দেখাতে চাই না। বাংলাদেশের মানুষের ইতিহাস যেটা, সেটা হলো যখনই পিঠ দেয়ালে শেখে যায়, সামনের দিকে এগিয়ে যায়, একটা কিছু হবে। এরা টিকতে আমি ওইটাই বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অদম্য, কোনো কিছু তাদেরকে দাবায় রাখতে পারে না, শুধু একবার তারা জেগে উঠলি। আমি শুনতে পাই না, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আর না শুনলেও চলবে, আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনারা বলছেন, দুজনই বলছেন সেনাবাহিনীর উপর, সেনাপ্রধানের উপর আপনাদের ভরসা নেই, কিন্তু দেশের মানুষের উপর ভরসা আছে। আমাদের মানুষের যেই ধরন, যেই প্রকৃতি, তাতে করে বাংলাদেশের মানুষ অদম্য, তারা কোনোদিনও এই পরাভব মানবে না। তারা হয়তো সাময়িকভাবে আবেগতাড়িত হয়, কিন্তু তারা যখনই যত দ্রুত ভুল বুঝতে পারে, তত দ্রুত তারা সেই ভুল সংশোধন করে আবার রুখে দাঁড়ায়। আমি সেই অপেক্ষাতেই থাকি যে আমার দেশের মানুষ কবে আবার জেগে উঠবে। তবে যে প্রশ্নটি বারবার আমার মনে আসে, যে আর কবে দেয়ালে তাদের পিঠ ঠেকবে? দেয়ালে কি তাদের পিঠ আজও ঠেকেনি? আমি বিশ্বাস করি খুব দ্রুত, অতি দ্রুত মানুষ আবারও ঘুরে দাঁড়াবে। ডক্টর নুরুন নবী এবং সাইফুল আমিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি 30 সেকেন্ড সময় চাচ্ছি, একটু অ্যাড করি। সেটা হলো যে আমরা 71-এ যে ভুলটা করেছিলাম রাজার দেওয়া, এইবার যেন এদের পতন হবেই, আজ না কাল হোক, যখনই হোক, এইবার যেন এদের ক্ষমা না করি। যে সমস্ত ছাত্র ছাত্রীরা বলছে আমি কে তুমি কে রাজাকার, এদেরকে পাকিস্তানে ডিপোর্ট করতে হবে। যে যুদ্ধাপরাধ যে করেছে 1 বছরে, তাদের বিচার হতে হবে। আমরা যেন এবার তাদেরকে 71-এর মতো ক্ষমা না করি। আমার একটা প্রস্তাব আছে, ওনার সাথে, মানে মেবি ইট ইজ এ ফান, বাট ইট ইজ এ সিরিয়াস প্রপোজাল। আমার মতে যে এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করে দেওয়া হোক, যাতে এরা রাষ্ট্রের ফার্স্ট ক্লাস কোনো সুযোগ সুবিধা কিছুই পাবে না। এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাজ করে বেড়াবে, কাজ করে খাক, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা আর যেন আমার বস না হইতে পারে, এরকম কোন কেউ রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষেধ। সাইফুল আমিন ভাই, আলোচনা তাহলে অন্যদিকে চলে যায়। আপনারা বিহারীদের এখন নাগরিকত্ব দিচ্ছেন, আপনারা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিচ্ছেন, আর এই রাজাকারের সন্তান, নাতিপুতি, বাচ্চাদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? তাই না, আমি নাগরিকত্ব খাওয়ার পক্ষে না, আমি সেকেন্ড ক্লাস নাগরিক কথা বলছি, যাতে তারা কোনোদিন বাংলাদেশের কোনো কিছুতে বিহারি রোহিঙ্গারা দেশদ্রোহী কাজ করছে না, কিন্তু এই রাজাকারের সন্তানরা যারা তারা দেশদ্রোহী কাজ করছে, এদের শাস্তি হতেই হবে। আপনি বোধহয় একটু পিছায় আছেন। এই রোহিঙ্গা এবং বিহারিরা, এরা ঐক্যবদ্ধভাবে এর সঙ্গে সাংঘাতিকভাবে জড়িত। হ্যাঁ, একজন রোহিঙ্গাকে তো ওরা কি যেন জুলাই বীর ঘোষণাই করেছে, একজন রোহিঙ্গাকে।